স্টুডিওতে আছেন নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি প্রথমে একটু জানতে চাই, নিজের মেয়েদের এত বড় মঞ্চে পারফর্ম করতে দেখার অনুভূতিটা কেমন? প্রথমে সাব্বির ভাই আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে সময় টিভির সকল সম্মানিত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুভূতি তো আপনার খুবই ভালো অনুভূতি যে আমরা যখন 2009 সালে আমরা শুরু করেছিলাম, আসলে এই দিনটার প্রত্যাশার জন্যই আমরা আসলে কাজ করেছি, যেটা আমরা আজকে গতকাল আমরা আপনার চায়নার সাথে আমাদের মেয়েদের দুর্দান্ত একটা খেলা দেখলাম। আমি গর্বিত মনে করছি নিজেকে। মারিয়া, মনিকা সবাই একদম ছোটবেলা থেকে আপনি তাদেরকে গ্রুমিং করেছেন এবং চায়নার বিপক্ষে আমরা যেটা দেখলাম যে মিডফিল্ডে বাংলাদেশ যেভাবে ডমিনেট করেছে, সেটা তো আপনাকেও একটু ভালো অনুভব করায়। না, আমি আপনার খেলা শুরুর আগে কয়েকটা জায়গায় আমি বলেছি যে এখানে কার সাথে আমরা খেলছি এটা আপনার বড় বিষয় না। আমরা আমাদের যে গেম প্ল্যান থাকবে সেই অনুযায়ী খেলবো, আমরা বেস্ট খেলবো, দেশের জন্য খেলবো। আর আমরা সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেটাই মেয়েরা আসলে প্রমাণ করেছে। ভাইয়া, সবাই ধারণা করেছিল প্রথমবারের মতো এত বড় মঞ্চে খেলতে নামলে এই বাচ্চা মেয়েরা, আমি বাচ্চা এই জন্য বলছি টুর্নামেন্টে সব থেকে গড় বয়সের হিসেবে বাংলাদেশ পিছিয়ে, এই বাচ্চা মেয়েরা হয়তো কিছুটা ভড়কে যাবে। আপনি এদের মানসিকতা নিয়ে আপনি কিভাবে অবজার্ভ করবেন? মানে এই মেয়েগুলো এতটা মেন্টালি স্ট্রং কিভাবে? না, মানসিকতা তো আমাদের আসলে পারিপার্শ্বিক যে অবস্থান থেকে মেয়েরা উঠে আসছে, এটা হলো আপনারা আর সবসময় সাবির ভাই আপনারা আমাদের সাথেই ছিলেন। কারণ এই মেয়েরা আপনার হলো ঘরেও আপনার সমস্যা, ঘরের থেকে বাইরে হলেও সমস্যা, রাস্তায় আপনার আসলেও সমস্যা। এই সমস্যা পাড়ি দিয়েই তাদের বিভিন্ন আপনার পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা পাড়ি দিয়েই তারা আজকে এই পর্যন্ত আসছে। তাদের মানসিক শক্তি আপনার তারা সবসময়ই প্রমাণ দিয়ে আসছে। মানে শুধু মাঠের লড়াই না, মাঠের বাইরেও এই মেয়েদের স্ট্রাগলটা অনেক বেশি। আসলে তারা সাইকোলজিক্যালি এখন তারা অনেক স্ট্রং হয়ে গেছে। আমরা উত্তর কোরিয়া ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই। প্রতিপক্ষ অনেক বেশি আগানো, অনেক বেশি শক্তিশালী, এই টুর্নামেন্টে হট ফেভারিট বলা যায় শিরোপা জয়ের ক্ষেত্রেও। এই ম্যাচের আগে একজন কোচ হিসেবে আসলে কেমন পরিকল্পনা করা উচিত? না, আমি মনে করি যে যেহেতু অলরেডি আমরা চায়নার সাথে খেলে ফেলেছি, চায়নাও কিন্তু আপনার 9 বারের চ্যাম্পিয়ন। আমাদের ওখানেও একটা ভয় ছিল যে চায়নার সাথে আমরা প্রথম এত বড় মঞ্চে আমরা খেলতে যাচ্ছি, কিন্তু মেয়েরা কিন্তু তাদের বেস্ট ফুটবলটাই খেলেছে এবং ভালোভাবেই তারা কম্পিট করেছে। তো আশা করি এটা একটা আমাদের জন্য আত্মবিশ্বাসের জায়গা যে আমরা একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছি এবং হলো আমরা মাঠ সম্বন্ধে পরিচিত হয়েছি, সব কিছু হয়েছি। নর্থ কোরিয়া অবশ্যই স্ট্রং টিম। নর্থ কোরিয়ার সাথে আমরা মনে করবো যে আমাদের যে সর্বোচ্চটা দেওয়ার 100%-এর বেশি আমরা দিব। যে দলটা আসলে র্যাঙ্কিং এর 10-এর মধ্যে থাকে, আরো স্পেসিফিক বললে যে 9 নম্বরে একটা দল, তারা সাম্প্রতিক যে কতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে প্রতিপক্ষকে গোল ভর্নায় ভাসিয়ে দিয়েছে। এই ম্যাচে আসলে আপনার প্রত্যাশাটা কেমন থাকবে? বাংলাদেশ কি আসলেই কম্পিট করতে পারবে? না, অবশ্যই আমি মনে করি যে কম্পিট করতে পারবে, কারণ মেয়েরা চায়নার সাথে খেলার পরে যে তাদের যে আত্মবিশ্বাস বেড়েছে। তো নর্থ কোরিয়া অবশ্যই অনেক শক্তিশালী দল, আমাদের থেকে সব দিক দিয়ে আপনার যদি বলেন যে ফিজিক্যালি, মেন্টালি, টেকনিক্যালি তারা এগিয়ে। কিন্তু আমাদের মেয়েরাও কিন্তু আপনার অনেক দিন যাবত আপনি বললেন যে মারিয়া, মনিকা, শামসুন নাহার, শিউলি, তোহরা, রূপনা চাকমা, এরা কিন্তু 14 সাল থেকে একসাথে আপনার খেলে আসছে। এরাও এখন এক্সপেরিয়েন্স। তা আমি মনে করি যে গত খেলায় তারা যে মনোবল নিয়ে খেলেছে, এই মনোবলটাই আমাদের ধরে রাখতে হবে এবং বেস্ট এফোর্ট দিবে। আর এখানে আপনার সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যে এখানে গত খেলায় কিন্তু ছোট ছোট ভুলে আমরা কিন্তু গোল খেয়েছি। তো এখানে আপনার কনসেন্ট্রেশন এন্ড ফোকাস, এই জিনিসটা খুব বেশি করতে হবে। এবং আমি মনে করি যে 14 জোন যেটা আছে সেখানে আমাদের খুব নজর রাখতে হবে, কারণ নর্থ কোরিয়ার আপনার 2টা স্ট্রাইকের খেলে, ওরা কিন্তু ওখানে থাকে এবং ওরা হলো ডিফেন্সগুলোকে নিয়ে ভিতরে চলে যায় এবং পিছের থেকে মিডফিল্ডে ওই জায়গাটা কভার করে। আমি মনে করি আমাদের ডিফেন্সটা এই জায়গাগুলো নজর দিবে। আর কালকে শিউলি এবং শামসুন নাহারের আপনার বেশি এফোর্ট দিতে হবে। এবং তার পাশাপাশি মিডফিল্ডেও তো মিডফিল্ড আপনার ওই দিন আমাদের যখন 5 ডিফেন্ড হয়ে যাচ্ছিল, আপনার আমি মনে করি যে 14 জনে যে বড়ডির উপরে ওই জায়গায় মারিয়া, মনিকা এসে যদি সাপোর্ট দেয় এবং আমাদের যদি লাইনটা অ্যাটাক, ডিফেন্স এবং মিডফিল্ডের লাইনটা যদি আপনার কম্প্যাক্ট থাকে, আমি মনে করি যে আমরা ভালো করতে। প্রথম ম্যাচে আমরা সেটাই দেখলাম যে প্রেসিং ফুটবল পিটার বাটলারের দল খেললো এবং সেখানে আসলে তারা অফসাইড ট্র্যাপগুলো খুব ভালোভাবে ইউজ করেছে। আপনার কি মনে হয় দলের সিঙ্কিংটা এই মুহূর্তে বেশ ভালো আছে, যেখানে আসলে এই ধরনের কৌশলগুলো? খুবই ভালো আছে এবং আমি মনে করি যে আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট যে গত খেলায় যে বল দুটিগুলো হয়েছে সেটা অবশ্যই এই 2 দিনে তো আপনার আলাপ আলোচনা হয়েছে, অ্যানালাইসিস হয়েছে, সবকিছু হয়েছে। আমি মনে করি ওই ভুল ত্রুটিগুলো কম হবে। আর এখানে
আপনার গত খেলা যেটা আমরা করেছি, যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ ছিল, হ্যাঁ আমরা মিডফিল্ডে যে রিগেইন করছি, রিগেইন করার পর ঋতুরে যে বলটা দিলাম, হ্যাঁ দুর্দান্ত বল, ঋতু দারুণ এবং বল। বিট করে যে আপনি শুট করলো। হ্যাঁ তো এরকম অনেক বল আপনার মনিকা অনেক বল পেয়েছে, কিন্তু পাশে সাপোর্ট ছিল না। হ্যাঁ। তা আমি মনে করি যে কালকে এটা নিয়ে অবশ্যই আলাপ আলোচনা হয়েছে যে আমাদের রিগেইন করে, আর বড় টিমের সাথে অবশ্যই আমাদের বল নিজেদের দখলে রাখতে হবে। যত আমরা নিজেদের দখলে রাখবো তত আমাদের জন্য বেটার হবে। বল পজিশনের কথা বলছিলেন, কিন্তু এই ধরনের স্ট্রং টিমের এগেইনস্টে সেটা কি 90 মিনিট ধরে রাখার একটু কঠিন কিনা? না অবশ্য, কিন্তু কালকে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু দেখিনি যে আমরা লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের মেয়েরা Same rhythm এ ফাইট আমরা করেছে। খেলেছি, আমাদের হলো ফিজিক্যালি আমরা ডিসঅ্যাডভান্টেজ ছিলাম, হ্যাঁ আমাদের তো ফিজিক্যালি অনেকে আগায় ছিল চায় না, কিন্তু বোঝা যায় না যে আপনি 90 মিনিট কিন্তু আমরা Exactly. সমান তালে ফাইট করি, এবং সেকেন্ড হাফে আমরা কিন্তু আরো বেশি আক্রমণাত্মক হয়েছি এবং আমরা বল পজিশনেও এগিয়ে গেছি। এবং কোচ তেমনটাই বলছিলেন যে প্রতিপক্ষ যেমনই হোক না কেন তারা আসলে আক্রমণাত্মক ফুটবলটা খেলতে না, চাইবে। এখানে আপনার বুঝতে হবে সাবির ভাই যে আমরা অলরেডি এশিয়ার 47টা দেশের আপনার হলো 12টা দলের একটা দল। ইয়েস তো এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই, আমরা আমাদের বেস্ট ফুটবলটা খেলবো। এবং সুবিধা হলো যে আমরা অলরেডি চায়নার সাথে আপনার যে বর্তমান চ্যাম্পিয়ন তার সাথে আমরা খেলে ফেলেছি, বড় পরীক্ষাটা আমরা হয়তো দিয়েছি। আমাদের অবশ্যই খেলার এবিলিটি আছে, এটা বুঝতে হবে যে আমাদের খেলার এবিলিটি আছে, আর আমাদেরকে কেউ এখানে নিয়ে আসে নাই, হ্যাঁ। আমরা খেলেই কিন্তু এখানে গেছি। এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে, এবং আমি যেটা বললাম যে আপনার ফোকাস করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার সুযোগ থাকতে হবে। এবং দুই ফ্ল্যাঙ্ক ওরা কিন্তু কালকে চাবে যে আমাদের লাস্ট গেমে আপনার সেন্ট্রালে খুব কম্প্যাক্ট ছিল, হ্যাঁ হ্যাঁ এখন নর্থ কোরিয়া কিন্তু আপনার ফ্ল্যাঙ্ক দিয়ে বেশি ইয়েস অ্যাটাক করে। দুই ফ্ল্যাঙ্ক থেকে তারা বেশি তো attack আমাদের শিউলে আজিম এবং শামসুন্নাহারে এফোর্ট বেশি দিতে হবে, এবং ঋতু আপনার শামসুন্নাহারকে সাপোর্ট করবে, এবং শামসুন্নাহার জুনিয়রও আপনার শিউলিকে সাপোর্ট করবে। তা আমি মনে করি যে আমাদের আরো বেটার হবে। মানে উইঙ্গারদের একটু নিচে নেমে বেশি এফোর্ট দিতে হবে। মেয়েদের এই টুর্নামেন্ট এখন টক অফ দ্য কান্ট্রি, আমরাও তো একটা লম্বা সময় ধরে বলছিলাম যে মেয়েদের ফুটবলে একটু ফোকাস দরকার, একটু মনোযোগ দরকার। আপনার কি মনে হয় এখন আসলে মেয়েরা সেই পর্যায়ে পৌঁছেছে, সারা দেশ এখন তাদের এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা না, করছে? এটা আমি আজকে না, আপনার অনেক আগে থেকে আমি বলে আসছি যে একটা সময় তো আমি অনেক প্রশ্ন শুনছি আপনাদের কাছ থেকে যে আমরা ইয়ুথ লেভেলে সবগুলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, হ্যাঁ কিন্তু আপনার হলো সিনিয়র লেভেলে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি না কেন, আমাদের আপনার প্রবলেমটা কোথায়? যেটা আমি বিলিভ করতাম যে আমাদের মেয়েদের তখন আপনার 16 বছর বয়স ছিল, তো আমার একটা কনফিডেন্স ছিল যে মেয়েদের বয়স যখন আপনার 20 বা 22-23 হবে তখন কিন্তু আমরা সাব চ্যাম্পিয়ন। আমাদের আপনার আগের যে সভাপতি ছিলেন, মাননীয় সভাপতি, উনি আশা করেছিলেন যে 24 সালে আমরা চ্যাম্পিয়ন হব, কিন্তু 22 সালে কিন্তু আমাদের মেয়েরা এগুলো সাব জয় করে। হ্যাঁ তো আমি বিশ্বাস করি যে আমাদের আপনার যেভাবে এগিয়ে যাচ্ছে, তো এটা যদি ঠিকভাবে ধরে রাখে, আর আমি সবসময় বলে আসছি যে এই গ্রুপ অফ প্লেয়ার যদি থাকে বাংলাদেশে অনেক কিছুই দিবে। তো আমরা অলরেডি কিন্তু সাউথ এশিয়ার গন্ডি পেরিয়ে আমরা এশিয়ার মঞ্চে আমরা অবস্থান করছি। বারবার বয়সের হিসেবটা আসছে, আপনি কি এই দলে সাবিনা মাসুরাদের মিস করেন? না, আমি মনে করি যে এখানে যে আমাদের যে সম্মানিত কোচ আছে উনি যাদেরকে আসলে বেটার মনে করেছেন তাদেরকে উনি নিয়েছেন। ভাইয়া, টুর্নামেন্টের নিয়মটা এমন ভাবে করেছে যে প্রত্যেকটা গোল আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিশ্বকাপের বিষয়টা মাথায় রেখে খেলা উচিত, নাকি নিজেদের স্বাভাবিক ফুটবলটাই খেলা উচিত? স্বাভাবিক ফুটবল আপনার খেলা উচিত। গত খেলা যেরকম স্বাভাবিক ফুটবল খেলেছে এবং আপনার কম মার্জিনে হেরেছে, যেটা আমাদের জন্য প্লাস হয়েছে। আগামী খেলাও আমাদের আমি মনে করি যে এটা মাথায় রেখে শুরু করা উচিত, এবং এটা আমাদের মাথায় রাখা উচিত যে আপনার উত্তর কোরিয়া কিন্তু আপনার লং বলে তারা খুবই পারদর্শী, এবং তারা বিল্ড আপ ফুটবলেও আপনার পারদর্শী। এই জিনিসগুলো আমাদের হলো ট্রানজিশন যখন হবে, ডিফেন্ডিং এর সময় আমাদের সবাই খুব সচেতন থাকতে হবে। এবং আমরা গত খেলায় যে আপনার ফার্স্ট গোলটা কনসিড করলাম, এখানে নবীরনার প্রান্তে কিন্তু বলটা পেয়ে গিয়েছিল, আপনার একটু আর ওই এক্সপিরিয়েন্স প্লেয়ার শুট করে দিছে। তো আমাদের এই জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলো যদি আমরা নজর রাখি তাহলে আমি মনে করি যে আমাদের জন্য ভালোই হবে। এই দলটার আসলে মানে ভবিষ্যৎ আপনি কোথায় দেখেন? এই দলটা আসলে শেষ না, এটা আপনার আবারও আমার যে পিছনে ফিরে যেতে হয়। আমি সব সময় যখন আপনার এই মেয়েরা আপনার 15 সালে 14 চ্যাম্পিয়ন হয়েছে, 16 সালে আপনার 14 চ্যাম্পিয়ন হয়েছে, 17 সালে আপনার অনূর্ধ্ব 15 সাব চ্যাম্পিয়ন হয়েছে, 18 সালে অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়ন হয়েছে, 19 সালে অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন হয়েছে, আপনার 21 সালে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়েছে, 22 সালে সাব চ্যাম্পিয়ন হয়েছে। মানে আমি সবসময়ই আপনার বলে আসছি যে এই মেয়েদের ভিতর পটেনশিয়াল আছে, এদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সুযোগ সুবিধা
বাড়াতে হবে, এরা অনেক কিছু দেওয়ার আছে, তারা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে এবং গতকালও আপনার তারা দিয়েছে। এই এত কিছু দেওয়ার পরে মেয়েরা কি আরো বেশি ডিজার্ভ করে কিনা সুযোগ সুবিধা? না, সেটাও আপনার আমাদের তো অবশ্যই ফেডারেশনের মাননীয় সভাপতি সব চেষ্টা করে যাচ্ছেন, আমাদের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ যেটা দেওয়া যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করবো সেই সুযোগ সুবিধার পরিমাণ যেন আরো বাড়ে। আপনাকে ভাইয়া অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন।